আজকে তোমাদের জন্য শুরু করছি 2017 সালের ক্লাস 11-এর যে বোর্ড কোশ্চেন পেপার হয়েছিল ফিজিক্সের অ্যানুয়াল এক্সামে তার সমাধান। তো আজকে আমি প্রথমে শুরু করব গ্রুপ ডি থেকে। তো তোমাদের কাছে বলে দিচ্ছি, তোমরা 17, 18, 19 এই 3টে সালের যে সমাধান করানো আছে আমার, এই 3টে সাল অবশ্যই ভালো করে দেখবে। আমি আর এর মধ্যে সময় পাবো না। তো আগের যে 15, 16 সালগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি কমেন্টেই তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আর সম্পূর্ণ সমাধান করানোর মতো আমার আর সময় নেই, কারণ পরশু দিন থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে, সময় একদমই পাবো না। তো যাই হোক, তোমরা অবশ্যই, আর যদি মাঝখানে যে গ্যাপটা আছে 5 থেকে 16 তারিখ অবধি, 15 তারিখ অবধি, সেই গ্যাপে যদি সময় পাই তখন আমি করে দেওয়ার চেষ্টা করব। তাও সেটা কথা দিতে পারছি না। তো যাই হোক, আমি 16 সালের সমাধানটা করিয়ে দিই। গ্রুপ ডি থেকে শুরু করছি প্রথমে, মানে বড় প্রশ্ন যেটা থাকে 5 নম্বরের 3খানা, সেখান থেকে শুরু করছি। তো অবশ্যই তোমরা এই 3টে সালের প্রশ্ন পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে সমাধানটা করে নিয়ে যাবে, তার জন্য এটা করিয়ে দেওয়া। আর 2019-এর সমাধানও করে দেওয়া আছে, প্রত্যেকটাই। 18 কালকে তোমরা পেয়েছো, আজকে 17 সালেরটা করিয়ে দিচ্ছি। তো গ্রুপ ডি থেকে শুরু করি। ঠিকঠাক আসছে? হ্যাঁ। আচ্ছা, লেখচিত্রের সাহায্যে সমীকরণ প্রতিষ্ঠা নিশ্চয়ই তোমরা পারো। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs বা 2as একই ব্যাপার। আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই লেখচিত্রের প্রমাণগুলো দেখে যাবে, দিতে পারে, হয়তো একটা এবছর দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, 19-এর বি, 19-এর এরটা আমি আর কিছু বললাম না। আচ্ছা, বি এরটা কি বলছে? একটি বস্তুকণার সরণ তার সময়ের ত্রিঘাতের সাথে সমানুপাতিক। 19-এর বি সরণটা বলেছে, সরণ যদি এক্স বলি, সেটা প্রপোর্শনাল টু বলেছে টি কিউব, সময়ের ত্রিঘাতের সাথে সমানুপাতিক। ত্বরণের প্রকৃতি কি? তাহলে আমরা এখান থেকে এক্স ইকাল টু ধরছি সাম কনস্ট্যান্ট কে টি কিউব, ধ্রুবক আনা হলো। তাহলে এখান থেকে বেগ হবে কত? বেগ মানে ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি কত আসছে? 3kt স্কোয়ার। আর ত্বরণ হচ্ছে ডিভিডিটি, তাহলে কত হবে? 6kt। তার মানে ত্বরণের প্রকৃতি কি? ত্বরণটা দেখো সময়ের সাথে, অতএব এখানে ত্বরণ এ প্রপোর্শনাল টু টি, তার মানে ক্রম বর্ধমান ত্বরণ, সময়ের সাথে ত্বরণটা প্রপোর্শনাল, তাহলে ক্রম বর্ধমান ত্বরণ। তার মানে আমরা যদি এখানে এটি লেখচিত্র অঙ্কন করি, এটি, তাহলে সেটা এইভাবে ত্বরণটা সময়ের সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আচ্ছা, চলে যাই অথবার প্রশ্নে। আপেক্ষিক বেগ কাকে বলে? আগের দিনের প্রশ্নতেও ছিল, দেখে নেবে। তার সঙ্গে একটা অথবার বি এর একটা কোশ্চেন আছে। ডেফিনেশনগুলো আমি আর বলছি না, আপেক্ষিক বেগ নিশ্চয়ই তোমরা কাকে বলে জানো। আচ্ছা, ইউ বেগে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করলো, এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগ কমে হলো ভি, আরও ওয়াই দূরত্ব গিয়ে স্থির হলো। তার মানে এই যদি একটা কাঠের ব্লক মনে করি, তাহলে একটা বুলেট যখন প্রবেশ করছে তখন তার বেগ বলেছি ইউ, এক্স দূরত্ব প্রবেশ করার পর, মানে এইটুকুনি যদি এক্স ধরি, গিয়ে বুলেটের বেগ হয়েছে ভি, আরও ওয়াই দূরত্ব গিয়ে, ওয়াই দূরত্ব যাওয়ার পর তার বেগটা হয়ে গেছে কত? 0। তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে কাঠের যে মন্দন, ব্লকের যে মন্দন, সেটা স্থির। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস হবে মন্দন যেহেতু 2ax, এটা 1 নম্বর। আর এটা 1 নম্বর ক্ষেত্র। আর 2 নম্বর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 0 স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার মাইনাস 2ay, কারণ 1 নম্বরের ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক বেগ ভি, অন্তিম বেগ 0, স্থির হয়ে গেছে, তাহলে 0ই হবে। তাহলে এই দুটো সমাধান করে আমাদের কি বার করতে বলেছি? ইউ বাই ভিটা কত আসবে। তাহলে এখান থেকে আমরা যদি একটু হিসেব নিকেশ করি, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে দেখো, ভি স্কয়ারটা তাহলে কত চলে আসছে? ভি স্কয়ারটা চলে আসছে 2ay, ভি স্কয়ারটা চলে আসছে 2ay। আর প্রথম থেকে ইউ স্কয়ারটা চলে আসছে
ভি স্কোয়ার প্লাস 2ax মানে 2ax প্লাস ওয়াই। ঠিক আছে, ভি স্কোয়ারটা 2 নম্বর থেকে পাচ্ছি 2ay, সেই ভি স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে ইউ স্কোয়ারটা বেরোলো এটা। তাহলে আমাদের বার করতে বলেছি ইউ বাই ভি, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ারটা যদি নির্ণয় করি তাহলে আসছে কত এক্স প্লাস ওয়াই বাই এক্স। অতএব ইউ বাই ভিটা চলে এলো রুট ওভার এক্স প্লাস ওয়াই বাই এক্স। মনে হয় এটাই মান দিয়েছে, এক্স প্লাস ওয়াই বাই সরি ওয়াই আসছে ওয়াই। হয়ে গেল। তাহলে প্রমাণিত। কিভাবে প্রমাণটা করলাম তোমরা ভালোভাবে দেখে নাও। ওকে, তাহলে আমাদের 19-এর দুটো প্রশ্ন সমাধান হয়ে গেল। না, কোন শর্তে একটি গতিশীল কণার গড় বেগ তাৎক্ষণিক বেগের সাথে সমান হবে? যদি সরল রেখায় গতিশীল হয়, একটি নির্দিষ্ট দিকে সরল রেখায় গতিশীল হলে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সমান হবে। যদি নির্দিষ্ট দিকে, বা সবচেয়ে বড় কথা, যদি এটা সমবেগে গতিশীল হয়, সমবেগে নির্দিষ্ট অভিমুখে গতিশীল হলে তার গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সমান হয়। ঠিক আছে, সমবেগে নির্দিষ্ট অভিমুখে গতিশীল হলে সরল রেখা বরাবর তার গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সমান। এটা তোমরা লিখে নেবে। তাহলে সমবেগে নির্দিষ্ট অভিমুখে গতিশীল হলে তার গড় বেগ আর তাৎক্ষণিক বেগ পরস্পর সমান হবে। হয়ে গেল। তো এরপর আমি নেক্সট প্রশ্নে চলে যাব, 20 নম্বর। কি বলেছে? পৃষ্ঠটান কাকে বলে তোমরা জানো, কি জিনিস? বার্নৌলির উপপাদ্য পারবে। সি এরটা দেখি, 20 সি অঙ্কটা বলছে একই আকারে 27টি জলবিন্দু জুড়ে জলবিন্দু বায়ুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। জলবিন্দুগুলো মিশে যদি একটি বড় জলবিন্দুতে পরিণত হয় তার প্রান্তীয় বেগ কত হবে? তো প্রান্তীয় বেগ আমরা জানি, প্রান্তীয় বেগ কি সূত্র? vt সমান 2/9 r স্কয়ার বাই ইটা d1 মাইনাস d2 ইন্টু জি। তার মানে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি প্রপোর্শনাল টু আর স্কয়ার। এবার ছোট যে জলবিন্দু বলেছে, ছোট জলবিন্দুগুলির ব্যাসার্ধ ধরলাম আর, আর জুড়ে গিয়ে যেটা হবে বড়টার, বড় জলবিন্দুর ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর। তার মানে 4/3 পাই আর কিউব হবে, বড়টার যে আয়তন হবে 27খানা জুড়ে একটা হচ্ছে, তাহলে 27খানা জলবিন্দুর মোট যে আয়তন সেটা বড়টার আয়তনের সাথে সমান হবে। তাহলে বড় আর চলে আসছে 3 ইন্টু স্মল আর। তার মানে প্রান্তীয় বেগের অনুপাত, তাহলে ভি স্মল বাই ভি লার্জ, ছোট জলবিন্দুর প্রান্তীয় বেগ বাই বড় জলবিন্দুর প্রান্তীয় বেগ আর স্কয়ারের সমানুপাতিক। তাহলে হবে আর স্কয়ার বাই আর স্কয়ার। তার মানে চলে আসবে কত? আর স্কয়ার বাই, এটা আসছে 9 আর স্কয়ার, মানে 1/9। তাহলে ভি লার্জটা হচ্ছে 9 ইন্টু ভি স্মল। এবার ছোট জলবিন্দুগুলোর প্রান্তীয় বেগ বলেছিল কত? 1 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে বড়টার হবে 9 ইন্টু 1, তাহলে 9 মিটার পার সেকেন্ড। তাহলে বড় জলবিন্দু জুড়ে মিশে যে একটি বিন্দুতে পরিণত হবে তখন নতুন বিন্দুটির প্রান্তীয় বেগ হবে 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক আসতে পারে। আর প্রান্তীয় বেগের রাশিমালাটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, ওটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর সঙ্গে দিয়েছে অথবা পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি, খুব ইম্পর্টেন্ট পাস্কালের সূত্র, শক্তি সংরক্ষণ, ঘাত বৃদ্ধির নীতি, এগুলো আমি মুখে বলে দিচ্ছি, অবশ্যই ভালো করে দেখবে। দেখো ওর সঙ্গে দিয়েছে শক্তি সংরক্ষণ বিরোধিতা করে কিনা লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, চাপ এবং ঘাতের এসআই একক কি? ঘাতের এসআই একক হচ্ছে নিউটন, আর চাপের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার। আচ্ছা, অবমন্দিত কম্পন, এই অবমন্দিত কম্পনের যে প্রশ্নটা, এটা একটু বাদ এবছর। কম্পন যেটা অংশ সরল দোলগতির দ্বিতীয় অধ্যায়, যেটা কম্পন, সেটা কিন্তু নেই সিলেবাসে ঠিক মতো। আচ্ছা আচ্ছা, পরেরটা বলেছে দেখো 21-এর বি, 21-এর যে বি, সেখানে বলেছে বায়ু মাধ্যমে স্পন্দমান একটি কণার কম্পাঙ্ক এফ। তাহলে 5 সেকেন্ডে কটা? কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয়। তাহলে এফ বলেছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ হার্জ।
অতএব 1 সেকেন্ডে কটা হয়, 1 সেকেন্ডে পূর্ণ কম্পন হয় কটি, ft। অতএব 5 সেকেন্ডে কতগুলো হবে, 5ft। তাহলে 5 সেকেন্ডে কতগুলি তরঙ্গ সৃষ্টি হবে, 5ft পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে 5 সেকেন্ডে। আচ্ছা, সি এরটা কি বলেছে, চলতরঙ্গের সমীকরণ, অবকল সমীকরণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাপ্লাস আর নিউটন, নিউটনের শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র আর তার ল্যাপ্লাসের সংশোধন, মনে হয় সেটা 19 সালে এসেছিল, আমার খেয়াল নেই ঠিক, তোমরা দেখে নিও। আচ্ছা, বায়ু মাধ্যমে একটি শীর্ষলেখা 5 সেন্টিমিটার বিস্তার, তাহলে বিস্তার বলেছে 5 সেমি, কম্পাঙ্ক বলে দিয়েছে 30 আর্জ, আর কি বলেছে, বেগ বলে দিয়েছে ভি 330 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ কি, y = a sin ωt মাইনাস kx। আমি আর প্রারম্ভিক দশাটা ধরলাম না, প্লাস মাইনাস ফাই, এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে a কত বসলো, তাহলে y সমান চলতরঙ্গের সমীকরণ হলো 5 sin ওমেগা মানে 2πn, 2πn করলে হচ্ছে 60π, তাহলে হচ্ছে 60π t মাইনাস k হচ্ছে, k মানে হচ্ছে 2π বাই ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে v/n, v/n, তাহলে কত চলে আসছে 2π, n কত দিয়েছে 30 বাই 330, তাহলে কাটলো 0, তাহলে বসলো কত, 3ও কেটে যাবে 11, তাহলে হচ্ছে 2π বাই 11 ইন্টু এক্স, এত সেন্টিমিটার, কারণ এখানে 5টা সেন্টি। তাহলে এটাই হচ্ছে চলতরঙ্গের সমীকরণ, যেটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল চলতরঙ্গের সমীকরণ। তোমরা ঠিকভাবে দেখে নাও প্রবলেমগুলো, এরপর আমি নেক্সট প্রবলেম করাবো। আচ্ছা, এরপর দিয়েছে টান করা তারের তির্যক কম্পনের বিবৃতিগুলো পার পড়ে নেবে, প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন স্থানতরঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, ওর সঙ্গে দিয়েছে বদ্ধনল কোণনলের কম্পাঙ্কের দ্বিগুণ, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখবে। যদি প্রমাণ না বুঝতে পারো, আমার ভিডিও ক্লাস আছে তরঙ্গের ওপর, এটা হচ্ছে তরঙ্গের উপরিপাত, সুপারপজিশন অফ ওয়েভ, ওখানে দেখে নিতে পারো। স্থানতরঙ্গের ক্ষেত্রে দুটি সন্নিহিত নিষ্পন্দ বিন্দুর ব্যবধান কত, λ/2, তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব λ/2, পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্বও λ/2। ওকে, এবার চলে যাব নেক্সট গ্রুপ সিতে। হয়ে গেল, তাহলে গ্রুপ সি শুরু করি এবার। তো অবশ্যই তোমরা সমাধানগুলো ভালো করে বুঝে নাও, কারণ এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, 10 নম্বর বলেছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র, কোনো মানে কথাই হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। রাইফেল থেকে বুলেট ছোঁড়া হলো, রাইফেল এবং বুলেটের কার ভরবেগ বেশি হবে, দুজনেরই ভরবেগ সমান হবে। মনে রাখতে হবে, ভরবেগ সংরক্ষণ নীতি অনুসারে বুলেটটা যত ভরবেগ নিয়ে সামনের দিকে এগোবে, রাইফেলটা একই ভরবেগ নিয়ে পিছিয়ে যাবে। আচ্ছা, ঘর্ষণ কোণ ও বিরাম কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করো, ল্যামডা সমান ইকুয়ালস টু থিটা, বিরাম কোণ হলো থিটা বা স্থিতিকোণ যেটাকে বলা হয়, আর ঘর্ষণ কোণও জানো, সেটা হচ্ছে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে ঘর্ষণ কোণ। আর বিরাম কোণটা কি ছিল, কোনো নততলের উপর নতিকোণের সর্বোচ্চ যে মানের জন্য কোনো একটি বস্তু নততলের উপর স্থির থাকতে পারে তাকে বলা হয় তার স্থিতিকোণ বা বিরাম কোণ, বা যে কোণ অপেক্ষা বড় হলে নতিকোণের মানটা বস্তুটা নিচে নামতে শুরু করবে। মানে ধর একটা ইনক্লাইন প্লেন আছে, অ্যাঙ্গেলটা যদি একটা নির্দিষ্ট কোণ অবধিও ধরে রাখতে পারছে বস্তুটাকে, কোণটা যদি বেশি আরও ঢাল হয়ে যায় তাহলে ওটা নেমে চলে আসবে। তাহলে যে কোণের মানটা কত হলে সেটা স্থির থাকে তাকে বলে স্থিতিকোণ বা বিরাম কোণ, আর ল্যামডাটা হলো ঘর্ষণ কোণ। দুটোর মান সমান হয়ে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, দুটি তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কখনো শূন্য হতে পারে কি, যুক্তি সহ লেখো, সহজ ব্যাপার। দুটি যদি অমসৃণ তল হয় তাহলে কখনোই শূন্য হতে পারে না, কিন্তু মসৃণ তল হলে শূন্য হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি মসৃণ, বেশি মসৃণ হলেও ঘর্ষণ বেশি, আবার খুব অমসৃণ হলেও ঘর্ষণ বেশি, কারণ মসৃণ যত হবে তত তাদের মধ্যে
আমরা একদম যদি পারফেক্টলি মসৃণ ধরি সেখানে কিন্তু তলের যে কণাগুলো আছে তাদের মধ্যে যে আমাদের সংশক্তি বল সেটাই হলো আমাদের ঘর্ষণ বলের উৎপত্তির কারণ, আকর্ষণ বল যেটা। আচ্ছা, কার্যশক্তি উপাদ্য খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। এবার হচ্ছে 11 অথবা বি, 11 অথবা বি। কার্যশক্তি উপাদ্য হচ্ছে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, সেটা বিবৃতিটা দেখে নেবে। কার্যক্ষমতা শক্তি অধ্যায় আছে, এটা আমি বলেছিলাম তোমাদের যখন কার্যশক্তি আর মহাকর্ষ থেকে যে এই কোশ্চেনগুলো বলেছিলাম, সাজেশন দিয়েছিলাম, সেখানে আছে। আচ্ছা, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট নততল বরাবর সমবেগে নামছে। এই ধরনের নতিকোণ আছে, সমবেগে নামছে মানে এর ভর যদি এম ধরি তাহলে এদিকে কাজ করে mg sin থিটা, আর এদিকে কাজ করছে তল বরাবর ফ্রিকশন মানে মিউ mg cos থিটা। সমবেগে নামছে মানে এর উপর লব্ধি বলটা শূন্য। বস্তুটিকে ওই তল বরাবর ইউ বেগে প্রক্ষেপ করলে কত দূর উঠবে? তার মানে এখানে দেখো নামার ক্ষেত্রে সমবেগে নামছে, যেহেতু সমবেগে নামছে সুতরাং মিউ এমজি কস থিটা সমান এমজি সাইন থিটা, তাহলে মিউ সমান চলে এলো ট্যান থিটা। এবার যদি বস্তুটাকে আমরা এখান থেকে ইউ বেগে ঠেলে দিই ওপর দিকে, ইউ বেগে যদি ঠেলে দিই, ইউ বেগেই তো বলেছে, ঠেলে দেওয়া হলে তাহলে এদিকে মোট কি কি বল কাজ করবে? এমজি সাইন থিটাও থাকবে প্লাস ফ্রিকশন থাকবে, দুটোই থাকবে। তো এখানে যেহেতু ফ্রিকশন আর এমজি সাইন থিটা সমান, তাহলে এটাকে আমি 2mg সাইন থিটা লিখে দিলাম। কেন লিখলাম? কারণ ফ্রিকশন আর সাইন থিটার সমান। তাহলে মন্দনটা কত হবে? মন্দন মানে এটা বাঁধা বল, বাঁধা বলটা কত? মোট এফ, তাহলে এফ হচ্ছে মন্দন বাই ভর মানে 2g সাইন থিটা। এবার ইউ বেগে গেলে অতএব থামার দূরত্ব, মন্দনের ক্ষেত্রে থামার দূরত্বের সূত্র কি? এস যদি বলি এস দূরত্ব, এখানে এস দূরত্ব গিয়ে থেমে যাবে, এখানে গিয়ে থামবে এস দূরত্ব গিয়ে, তাহলে এস ইকাল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a। এখানে কারণ এখানে প্রাথমিক বেগ ইউ, এখানে অন্তিম বেগ 0, তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে এস ইকাল টু চলে আসছে ইউ স্কোয়ার বাই 2a, তাহলে চলে আসছে এটা ইউ স্কোয়ার বাই এটা বসিয়ে দিলে আসছে 4g সাইন থিটা। তাহলে কত দূরত্ব গিয়ে থামবে? ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের উত্তর দেওয়া আছে। সংরক্ষী বল, এটা আমাদের 18 সালের প্রশ্নতেও দেখছিলাম। সংরক্ষী বল কি? দেখাও যে সংরক্ষী বল ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য, এটা 17 সালের প্রশ্নটা তো দেখিনি একবার, আমি আমার ভুল করছি কিনা, না 17, 18 সালের প্রশ্নতেও মনে হচ্ছে প্রশ্নটা দেখলাম কালকে, দেখি একবার। হ্যাঁ, সংরক্ষী বল ক্ষেত্রে কৃতকার্য, এক কোশ্চেন রিপিট করেছিল, তো যাই হোক দেখে নেবে। পরপর 2 বছর এসছে মানে এবছরও দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। আচ্ছা, এবার চলে যাই 12 অথবা। আমি তোমাদের মেইনলি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক করে, হয়ে গেল, তাহলে মুছে দিলাম। 12 অথবা কি বলেছে? এম ভরের একটি বস্তু ইউ বেগে গতিশীল 2m ভরের স্থির বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘাত ঘটালো। তাহলে একটা এম ভরের বস্তু আছে, টিউ বেগে যাচ্ছে, দিয়ে এখানে একটা 2m ভরের বস্তু আছে, এটার বেগ কত? 0। এর সঙ্গে স্থিতিস্থাপক সংঘাত ঘটালো। সংঘর্ষের পর বস্তু দুটির বেগ হচ্ছে v, সংঘাতের পরে এর বেগ হয়েছে স্মল v, এর বেগ হয়েছে ক্যাপিটাল v। আচ্ছা, দেখাও যে স্মল এম ভরের বস্তুটির প্রাথমিক গতিশক্তি 8/9 হারায়। দেখি তো, প্রথম সংঘাতের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণ হয়, তাহলে ভরবেগ সংরক্ষণ করে পাচ্ছি এর ভরবেগ mu, এর প্রাথমিক ভরবেগ হলো 2m × 0, সংঘাতের পর কি mv প্লাস এর হচ্ছে 2mv হলো।
তাহলে এখানে আমরা ইউ সমান পেয়ে যাচ্ছি ভি প্লাস 2v। এবার শক্তি আমরা যদি হিসেব করি তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব প্রাথমিক মোট গতিশক্তি। প্রাথমিক মোট গতিশক্তি কত? ইআই কত? এর যা গতিশক্তি সেটাই, মানে হাফ এম ইউ স্কোয়ার, কারণ এর গতিশক্তি নেই। আচ্ছা, আর একটা জিনিস দেখায়, যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘাত, তার মানে তার সংঘাত গুণাঙ্ক হচ্ছে 1, তার মানে আগমন বেগ নিচে আর অপসারণ বেগ ভি মাইনাস ভি। অপসারণ বেগ আর আগমন বেগ এদের অনুপাতটা হচ্ছে 1, যেহেতু স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত। তাহলে ভি মাইনাস স্মল ভি সমান পেলাম ইউ। এটা 2 নম্বর। তো আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করে ফেলি, সমাধান করে আমরা স্মল ভি আর ক্যাপিটাল ভি এর মানটা বার করি, তাহলেও চলবে। একটা কাজ করতে পারি, দেখো দুটোই যেহেতু ইউ এর সমান, তাহলে আমরা এই দুটোকে যদি সমান করে দিই, তাহলে এখান থেকে ভি প্লাস 2v সমান চলে আসছে ভি মাইনাস ইউ, ভি মাইনাস স্মল ভি। তাহলে 2v সমান আসছে মাইনাস ভি। তার মানে এদের সম্পর্কটা এরকম একটা হয়ে গেল। তাহলে মাইনাস ভি, ভি কাস্ট হচ্ছে মাইনাস 2u স্মল হলো। এবার তাহলে এখান থেকে আমাদের এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে অতএব ইউ সমান 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, দেখো ভি এর মানটা যদি বসাই তাহলে আসছে এখান থেকে ভি মাইনাস 4v, তাহলে এটা চলে আসছে 3v। তাহলে ভিটা কত আসছে? মাইনাস ইউ বাই 3 হলো, বোঝা যাচ্ছে মাইনাস ইউ বাই 3। তাহলে আমাদের প্রাথমিক, আমাদের এখানে বলেছে দেখাও যে প্রথম বস্তুটির গতিশক্তি হারায়। তো প্রথম বস্তুর, এটাই যদি প্রথম বস্তুর গতিশক্তি বলি, প্রাথমিক যা প্রথম বস্তুর প্রাথমিক গতিশক্তি মানেই তো মোট শক্তি যেটা ছিল সেটা এটাই হবে, প্রাথমিক গতিশক্তি এটা। আর অন্তিম কত? ই ফাইনালটা কত? হাফ এম, এটার বেগ বলেছে ভি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তি হারায় কত? ইআই মাইনাস ইএফ যদি করি, তাহলে হাফ এম কত কমন গেল? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর ভি স্কোয়ার মানে কত আসছে ওখান থেকে? 1/9, মানে ইউ স্কোয়ার বাই 9, তাহলে আসছে হাফ এম ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/9, মানে হাফ এম ইউ স্কোয়ারটাই তো প্রাথমিক, তাহলে ইআই ইন্টু 8/9। তার মানে গতিশক্তির হ্রাস, প্রথম বস্তুটার গতিশক্তি কতটা হ্রাস পেল তার প্রাথমিক যে মান ছিল, আমরা কি করলাম? স্মল ভির মানটা ওই সমীকরণে ওখান থেকে স্মল ভির যে মানটা আছে মাইনাস ইউ বাই 3 সেটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কমন নিলাম। তাহলে দেখো আমাদের যেটা গতিশক্তির পরিবর্তন, মানে প্রাথমিক মাইনাস অন্তিম, মানে গতিশক্তি কতটা পরিবর্তন হলো সেটা কি আসছে? প্রাথমিক মানের 8/9 অংশ। তাহলে গতিশক্তি কতটা হারিয়েছে প্রথম বস্তু? প্রাথমিক গতিশক্তির 8/9 অংশ হারায়। তার মানে অতএব গতিশক্তি হ্রাস পেলাম, অতএব ডেল্টা ই গতিশক্তি হ্রাস কত? প্রাথমিক মানের কত অংশ বেরোলো? 8/9 অংশ। এটাই প্রমাণ করতে দিয়েছে, তো হয়ে গেল এটা। ঠিক আছে, আচ্ছা দেখে নাও ঠিকভাবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, ভালোভাবে দেখতে হবে এগুলো। এরপরে চলে আসি নেক্সট, তোমরা অবশ্যই ভালোভাবে লিখে নেবে বা লিখে নিচ্ছ। আচ্ছা, 13 এরটা দুটো ভিন্ন কণার বেগ v1 v2 বেগে চলছে, এদের ভর কেন্দ্রের গতিবেগ বের করা শিখিয়ে দিয়েছি কালকে সূত্র, m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2। যদি দুটো একই দিকে যায় তাহলে মাঝখানে প্লাস হবে, উল্টো দিকে গেলে মাইনাস হবে। যদি ধনাত্মক দিকে যে বেগটা ধরবে সেটাকে প্লাস, ঋণাত্মক দিকে যেটা সেটা মাইনাস। ভেক্টর দিয়ে লিখলে প্লাস মাইনাস দিতে হবে না। আচ্ছা, দেখাও যে বাহ্যিক বল দ্বারা কৃতকার্য ভরবেগের বস্তুর ভরবেগ সমবেগে চলে। বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, সহজ প্রশ্ন। আচ্ছা, 13 অথবা এ বাদ এবছর
আবার 13-র বিটাও বাদ। 13-র যে অথবাটা সেটা পুরোটাই এবছর, মানে আমাদের যে জাড্য ভ্রামকের ক্ষেত্রে দুটো উপপাদ্য আছে, আমি আগের ভিডিও ক্লাসে বলে দিয়েছি, সেই দুটো ভিডিও ক্লাসের মধ্যেই আমরা বলে দিয়েছি সেটা দুটো উপপাদ্য দুটো এবছরের জন্য বাদ দিয়েছে, তোমাদের দেখার দরকার নেই। বস্তু সাম্যাবস্থা বলতে কি বোঝায়? যখন বস্তু রৈখিক গতিও লাভ করবে না, আবর্ত গতিও লাভ করবে না, সেটাকেই সাম্যাবস্থা বলা হচ্ছে। যখন মোট বল শূন্য হবে বস্তুর ওপর, আর মোট টর্ক বা বলের ভ্রামক শূন্য হবে। আচ্ছা, একতলীয় বলের ক্রিয়া সাম্যের সাথে এগুলো প্রশ্ন, থিওরির প্রশ্ন। আচ্ছা, 3টি বল F1, F2, F3, যেখানে F2 14 অথবা F1, F2, F3, যেখানে F2, F3 পরস্পর লম্ব, F2 আর F3 পরস্পর লম্ব। আচ্ছা, একটি বস্তুর উপরে এমন হবে যাতে করে স্থির থাকে, তাহলে F1 এর সরিয়ে নিলে তরঙ্গ। দেখো, একটা বস্তুর ওপর 3টে বল কাজ করছে, F1, F2, F3, ওকে, যাতে করে বস্তুটা স্থির থাকে, তাহলে লব্ধি বল কত? 0। তার মানে এই দুটোর যে লব্ধি হবে, মানে √F2 স্কয়ার যোগ F3 স্কয়ার, সেটার যে লব্ধি F3টার মান এটার সমান হতে হবে, এবং F1 যেটা সেটা ঠিক এর উল্টো দিকে কাজ করতে হবে, না হলে কিন্তু ব্যালেন্স হবে না। প্রথমে 3টে বলের ক্রিয়ার সাম্য মানে কি? প্রথম দুটোর যে লব্ধি সেটা তৃতীয় বল মানে F1 দ্বারা প্রতিমিত হচ্ছে, মানে F2, F3 এর লব্ধিটা F1কে ব্যালেন্স করছে। তার মানে F1টার মান কেমন আসছে? যেহেতু বস্তুটা স্থির তাই এটা। এবার বলছে যদি এটা m ভরের বস্তু বলেছে, যদি F1টা সরিয়ে নিই, তাহলে F1 সরিয়ে নিলে তখন শুধু a আছে ব্যালেন্স করার জন্য, তাহলে সেক্ষেত্রে বস্তুর ত্বরণ কত হবে F1 সরিয়ে নিলে? তাহলে অতএব F1 সরিয়ে নিলে ত্বরণ, F1 সরিয়ে নিলে ত্বরণ মানে কি? লব্ধি বল বাই ভর। F1 যদি না থাকে তাহলে বস্তুর উপর কত বল কাজ করছে? এইটা। F1 থাকলে কি হচ্ছে? F1টা এই দুটোর F1 এর মান এই দুটোর যে লব্ধি তার সমান, মানে ব্যালেন্স হচ্ছিল। এবার F1টা নেই মানে এটা ব্যালেন্স করতে পারবে না, তখন তাহলে এর উপর কত বল কাজ করছে? F2 আর F3, তার লব্ধিটা এইটা। তাহলে ত্বরণ কত হবে? √F2 স্কয়ার যোগ F3 স্কয়ার বাই m, বা এটাকে আমরা F1 বাই m ও লিখতে পারি। কেন পারি লিখতে? কারণ এরা যেহেতু ওটার সাথে সমান ছিল। ঠিক আছে, ওকে। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নই আসবে, তো সালের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। আচ্ছা, মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দেয় SI একক। 15 B। এবার 15 B তে বলেছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1% হ্রাস করলে অভিকর্ষজ ত্বরণের শতকরা পরিবর্তন কত হবে? তো আমাদের জি এর যে সূত্র, G সমান gm/r²। এখানে আমাদের বলেছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1% কমানো হলো, তাহলে জি এর মানের পরিবর্তন কত হবে? তো দেখো, তাহলে এখান থেকে আমরা যদি তাহলে জি এখানে ওপরটা, তাহলে জিএমটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা যদি ওপরটা তাহলে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিএমটা কি? ভরটা যেহেতু স্থির বাই r² হলো। এটাকে যদি লগ নিই তাহলে লগ জি সমান আসছে লগ কে মাইনাস 2 লগ আর। এটাকে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কত আসবে? dg/g, সরি ইন্টিগ্রেট করছি, dg/g সমান চলে আসছে আমাদের এখান থেকে log x এর ডেরিভেটিভ, এটাকে ডিফারেন্সিয়েট করলে হ্যাঁ এটা 0 মাইনাস 2 dr/r। কারণ আমাদের কি সূত্র? ddx অফ log x ইন্টিগ্রেট না, ডেরিভেটিভ করলাম, log x সমান হচ্ছে 1/x। তাহলে d অফ log x কত? dx/x। আমরা দুদিকে d
অনলি ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু নাথিং, কোনো কিছু সাপেক্ষে না। তার মানে দেখো এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে ডিজি বাই জি ইন্টু 100 সমান আসছে মাইনাস 2 ইন্টু ডিআর বাই আর ইন্টু 100। তো ডিআর বাই আর ইন্টু 100 মানে আমরা কি বলতে পারি, ব্যাসার্ধের শতকরা পরিবর্তন। ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত বলেছিল, 1% হ্রাস, তাহলে এটা চলে আসছে -2 ইন্টু -1%। মাইনাস কেন করলাম, হ্রাস মানে মাইনাস, তাহলে উত্তর হলো 2%। তাহলে প্লাসে এসছে, তাহলে জি এর কি হবে, জি এর মান 2% বৃদ্ধি পাবে। অতএব জি এর মান 2% বৃদ্ধি পাবে। ওকে, খুব ইম্পর্টেন্ট ছোট ছোট প্রবলেমগুলো, এগুলো আমাদের একটু ভালো করে দেখে রাখলেই আমরা কিন্তু অনেকটা শিখে ফেলতে পারি, বা এই ধরনের প্রশ্ন আসলে আমরা করে ফেলতে পারি। তো আর এর মানটা যদি খুব বড় বলতো না, তখন কিন্তু এই মেথড তোমরা অ্যাপ্লাই করতে না, বীজগাণিতিক পদ্ধতি যেটা সেটাই অবলম্বন করতে। শতকরার যে ছোটবেলায় অঙ্ক শিখেছে, কিন্তু মানটা যদি খুব ছোট বলে তখন আমরা এই ডিফারেন্সিয়েশনের সাহায্য নিয়ে বা এই লগের যে সূত্র সেই সূত্রের সাহায্য নিয়ে এটা আমরা করে ফেলতে পারি। ওকে, তোমরা দেখে নাও। পুনরুক্তি হয়ে গেল আমাদের, গ্রুপ সিটা হয়ে গেল, মানে অনেকটা আমাদের আর বেশি বাকি থাকবে না। তো আমি ভিডিও ক্লাস বেশি বড় করতে চাই না, আমারও অতক্ষণ ধরে একভাবে বকতে ভালোও লাগে না, কিন্তু একটা ভিডিও ক্লাসকে যদি একটা প্রশ্ন যদি একটা ভিডিওতে না করি আমার ঠিক পছন্দ হয় না। আচ্ছা, 16 নম্বর খুব ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের যে সাজেশন দিয়েছি সেখানে এরকম একটা অঙ্ক করিয়ে দেওয়া আছে। তোমরা সাজেশনটা দেখলে মহাকর্ষ আর যেটা ইউ বেগে ছোড়া হলে একটা বস্তুটা কত উচ্চতায় উঠবে, শক্তি সংরক্ষণ ভূপৃষ্ঠ, তাহলে সেটা কি হবে, একটা বস্তুকে বলেছে ভূপৃষ্ঠ থেকে এইচ ইউ বেগে ছোড়া হলো, তার উচ্চতা এইচ, সেটা কত হবে বার করো। তাহলে ভূপৃষ্ঠ যখন ছুটবে, তাহলে ভূপৃষ্ঠে যখন বস্তুটা আছে তার স্থিতিশক্তি এটা, গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, আর এইচ উচ্চতায় গেলে স্থিতিশক্তি হবে -gmm বাই আর প্লাস এইচ, আর সেখানে গিয়ে থেমে গেছে তাহলে গতিশক্তি হবে 0। আর এখানে জিএমকে আমরা বসিয়ে দেবো জি আর স্কোয়ার, এটা আমি আগেও করেছি, জি আর স্কোয়ার বাই আর, এমটা কেটে গেছে, প্লাস হাফ ইউ স্কোয়ার সমান হচ্ছে জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে চলে আসছে ইউ স্কোয়ার বাই 2 সমান চলে আসছে, এখানে কেটে গেছে জি আর মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। এখানে তোমরা যদি লসাগু করে নাও, আমরা জি আরটা কমন নিলাম, তাহলে আর প্লাস এইচ হলো লসাগু, আর প্লাস এইচ মাইনাস আর, আর আর কেটে গেল। এটা হচ্ছে ভূপৃষ্ঠে মোট শক্তি, এটা এইচ উচ্চতায়, যদি দেখতে চাও আর একবার দেখে নিতে পারো। তাহলে ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার সমান আছে 2 জি আর এইচ বাই আর প্লাস এইচ। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে ইউ স্কোয়ার আর প্লাস ইউ স্কোয়ার এইচ 2 জি আর এইচ, তাহলে এখান থেকে এইচটা বার করছি, তাহলে এইচ চলে এলো ইউ স্কোয়ার আর বাই 2 জি আর মাইনাস ইউ স্কোয়ার। এটাই মনে হচ্ছে প্রমাণ দিয়েছে, এটা প্রমাণটা আমি করে দিলাম আর একবার। তোমরা ভিডিও ক্লাসে যদি যারা আমার মহাকর্ষ আর কার্যশক্তি থেকে ভিডিও ক্লাসটা দেখেছো সাজেশনে, তারা এই সমাধানটা আগেই করে ফেলেছো। বাঁ দিকের অংশটা হচ্ছে ভূপৃষ্ঠের স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, আর ডান দিকেরটা হচ্ছে এইচ উচ্চতায় শুধু স্থিতিশক্তি, কারণ সেখানে গিয়ে যেহেতু বস্তুটা স্থির হয়ে গেছে সেখানে গতিশক্তির মান 0 হয়ে যাবে। অথবাটাও করিয়ে দিয়েছি, এটা আমি আর করাচ্ছি না, একই জিনিস। অথবাটা তোমরা সাজেশন ক্লাসে দেখে নিতে পারো। ওকে, বা মহাকর্ষ থেকে বেশ কিছু গাণিতিক সমস্যার একটা ভিডিও ক্লাস আছে, নিউমেরিক্যাল প্রবলেম, বা আমার মহাকর্ষ থেকে ছায়াপ্রকাশনীয় সমাধান মনে হয় করানো আছে, ওখানেও দেখে নিতে পারো, অনেক অঙ্ক করানো আছে। এখন আর অত দেখার সময় নেই, তার জন্য আমাদের একটু কম কম দেখে যতটা পারা যায় সেটা কভার করতে হবে। সতেরোর একে বলেছে বিকিরণ ক্ষমতা কি, তার সঙ্গে একটা অঙ্ক দিয়েছে। 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কৃষ্ণ বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট শক্তি বিকিরণ করছে, ক্ষমতা বিকিরণ করে। ব্যাসার্ধ অর্ধেক এবং উষ্ণতা দ্বিগুণ করলে বিকিরণ ক্ষমতা কত হবে।
এটা হচ্ছে কত 17 বি, 17 দাগের বি এরটা। তো বিকিরণ যে ক্ষমতা সেটা কি সূত্র সিগমা এ টি টু দি পাওয়ার 4। আমাদের বিকিরণের যে সূত্র স্টিফানস ল, একক সময়ে যে বিকিরণের হার কৃষ্ণ বস্তু সেটা সিগমা এ টি টু দি পাওয়ার 4। তো এটা কি গোলক বলেছে? গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল কত বসাবো 4 পাই আর স্কয়ার ইন্টু টি টু দি পাওয়ার 4। তার মানে দেখো এটা অ্যাকচুয়ালি এনার্জি বাই টাইম, অ্যাকচুয়ালি পাওয়ার, এটা শক্তি বাই সময় মানে ক্ষমতাটা আসছে 4 পাই সিগমা আর স্কয়ার টি টু দি পাওয়ার 4। তার মানে ক্ষমতা সমানুপাতিক আর স্কয়ার টি টু দি পাওয়ার 4, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক আর সময় উষ্ণতার টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক। তাহলে পি ইনিশিয়াল বাই পি ফাইনাল সমান কত হবে আর ইনিশিয়াল বাই আর ফাইনাল হোল স্কয়ার, যেহেতু আর এর স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর টি ইনিশিয়াল বাই টি ফাইনাল হোল টু দি পাওয়ার 4। এবার ব্যাসার্ধ বলেছে কি করবে, ব্যাসার্ধ বলেছে অর্ধেক, উষ্ণতা দ্বিগুণ। তাহলে দেখো ব্যাসার্ধ অর্ধেক, তাহলে এটা হবে, এটা কত হয়ে যাবে 8টা হয়ে যাবে কত আর বাই 2, তাহলে 2 স্কয়ার হয়ে যাবে। আর ফাইনালটা বলেছে আর ইনিশিয়ালের হাফ, আর উষ্ণতা বলেছে, উষ্ণতা কি বলেছে দ্বিগুণ, উষ্ণতা দ্বিগুণ মানে টি ফাইনালটা বলে দিয়েছে 2t ইনিশিয়াল, তাহলে এটা কত হয়ে যাবে 1/2 হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা আসছে 4, এটা আসছে 1 × 16, আর ইনিশিয়াল পাওয়ারটা বলেছিল 450, ফাইনাল পাওয়ারটা বার করব পি ফাইনাল, তাহলে চলে এলো 450 গুণ 4, কোনাকুনি গুণ করে দিলাম মানে 1800 ওয়াট। হিসেবে যদি কোথাও ভুল থাকে তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে, আশা করি ভুল নেই, তাও আমার ছোটোখাটো ভুল হয়েই যায়, এটা আমি আগেও তোমাদের বহুবার বলি। তাও উত্তরটা একটু দেখে নিই কত দেওয়া আছে। হ্যাঁ 1800 ওয়াটই দেওয়া আছে, ভুল নেই কোনো। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য রাশিমালা কালকেই বলে দিয়েছি, তার দিক পরের প্রমাণটাও পারবে করতে। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্য তোমরা আগেও পড়েছি ছোটবেলায়। এবার 18 বিটা যেটা আছে, কোন গ্যাসের উষ্ণতা 27 থেকে বৃদ্ধি করে 327 করা হলো, দেখাও যে তার আরএমএস বেগটা প্রাথমিক তাপমাত্রায় গতিবেগের √2 গুণ। তো আরএমএস বেগের সূত্র কি, সি আরএমএস হচ্ছে √3RT/m, তার মানে আরএমএস বেগ সমানুপাতিক √t। তাহলে সি ইনিশিয়াল বাই সি ফাইনাল সেটা কি হবে √T ইনিশিয়াল বাই টি ফাইনাল। বোঝা গেল? টি ইনিশিয়ালটা মানে প্রাথমিক উষ্ণতা, টি ফাইনালটা মানে অন্তিম উষ্ণতা। যেহেতু আরএমএস বেগের মানটা উষ্ণতার বর্গমূলের সাথে সমানুপাতিক, তাহলে আমরা এখানে তাই ওটা লিখে দিতে পারলাম 3R/m, এটা সব ক্ষেত্রেই একই হবে। তো এবার আমরা যদি মানটা বসাই, তাহলে প্রথম ছিল 27কে কেলভিনে করলে কত হয় 300, আর 327কে কেলভিনে করলে হয় 600, তাহলে এটা আসছে 1/√2। তার মানে দেখো এখানে অতএব সি ফাইনাল যেটা অন্তিম আরএমএস বেগ সমান আসছে √2 × সি ইনিশিয়াল। সেটাই প্রমাণ করতে বলেছে, অন্তিম আরএমএস বেগটা তার প্রাথমিক আরএমএস বেগের √2 গুণ হলো প্রমাণিত। অন্তিম বেগ সমান √2 × প্রাথমিক বেগ, প্রাথমিক বেগের √2 গুণ হলো, হয়ে গেল। খুব ছোট 2 নম্বরের হিসেবে দিয়েছে হয়তো। আচ্ছা, 18 অথবা দেখে নাও তোমরা কিভাবে করে দিলাম অঙ্কটা। অথবা এবার দুই মোল একটি আদর্শ গ্যাসের আয়তন, মোল বলেছে 2 মোল, চাপ পি, আয়তন ভি। আচ্ছা, 2v আয়তন সম্পন্ন 1 মোল একটি আদর্শ গ্যাসকে একই চাপ প্রদান করা হলো। একটা বলেছে 1 মোল গ্যাস আছে, তার চাপ একই, আয়তন হচ্ছে 2v। ওকে, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের 16 গুণ।
এটা আণবিক ভর যদি m ধরি তাহলে এর আণবিক ভরটা হবে 16m। ওকে, আচ্ছা, দুটির আরএমএস বেগের তুলনা করো। আরএমএস বেগ মানে কি √3RT/m, 3RT/m। তো প্রথমটার ক্ষেত্রে পিভি সমান 2RT, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা প্রথম গ্যাস ফার্স্ট, সেকেন্ডেরটার ক্ষেত্রে P × 2V সমান 1RT, ওটা যেহেতু 1 মোল বলেছে। T1 এটাকে বললাম T1, এটা বললাম T2। ওকে, তাহলে C1 যেটা হবে 1 নম্বর গ্যাসের ক্ষেত্রে 3RTটাকে লিখছি PV/2/m, আর দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে RTর জায়গায় কত বসবে, তাহলে RT2টা কত বসবে 2PV/16m। বোঝা গেল? দ্বিতীয়টার আণবিক ভর বলেছে প্রথমটার 16 গুণ। বুঝে নাও ভালো করে, RTর মানটা প্রথমটার ক্ষেত্রে কত বসলো, RT1টা কত আসছে PV/2, তাই বসিয়েছি PV/2। আর দ্বিতীয় ক্ষেত্রে RT2টা কত আসছে 2PV। আর প্রথমটার আণবিক ভর যদি m হয়, দ্বিতীয়টার আণবিক ভর বলেছে প্রথমটার 16 গুণ বলেছে, তো দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের 16 গুণ, তাহলে হলো। তাহলে C1/C2 যদি করি তাহলে দেখো কি পড়ে থাকছে, √3PV/2m ইন্টু 8m/3PV, তাই তো? ভাগ করে দিলাম, এটা হলো 3PV/2m ইন্টু এই 2 2 কেটে 8 হয়ে গেছে, 2 8, এটা ভাগ করলে এটা উপরে চলে যাবে 8m/3PV। তাহলে এটাকে আসছে কাটাকুটি করে 3PV কেটে গেল, mm কেটে গেল, 2 8 4 মানে 2। তাহলে আরএমএস বেগের অনুপাত হলো 2:1। আরএমএস বেগের অনুপাত হলো 2:1। তাহলে প্রথমটির আরএমএস বেগ দ্বিতীয়টির আরএমএস বেগের দ্বিগুণ। প্রথমটির আরএমএস বেগ দ্বিতীয়টির আরএমএস বেগের দ্বিগুণ হয়ে গেল। তাহলে এবার চলে আসবো আমরা গ্রুপ বিতে। দেখে নাও তোমরা ভালো করে একবার কি হলো, আশা করি তাহলে বোঝা গেল। তাহলে RTর জায়গায় প্রথমে একটা মান বসালাম, পিভি সমান nRT, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এর সাহায্য নিয়ে প্রশ্নটা সমাধান করে ফেলা হলো। আচ্ছা, এরপর চলে আসি আমরা গ্রুপ বিতে। 2 নম্বরের যে প্রশ্ন থাকে আমাদের 5খানা, সেগুলো প্রথমটা জড়ত্বীয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, তোমরা জানো, কিছু বলার নেই। অথবাটা দেখি, গ্রুপ বি 5-এর অথবা, a+b আর a-b দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি হবে এত। তাহলে লব্ধির সূত্র কি? লব্ধির সূত্র হচ্ছে পি আর কিউ যদি দুটো ভেক্টর হয় তাহলে r² সমান হচ্ছে p² + q² 2pq cos θ। তাহলে এখানে ভেক্টর দুটো কত, লব্ধিটা কত বলেছে? লব্ধি বলেছে হচ্ছে √3a² + b², এটা হোল স্কয়ার হয়ে গেল। প্রথম ভেক্টরটা কত বলেছে? a+b, তাহলে a+b হোল স্কয়ার প্লাস a- b হোল স্কয়ার প্লাস 2a+b a-b মানে a² - b², 2pq মানে a+b ইন্টু a-b, তাই করে দিলাম a² - b² ইন্টু cos θ। এদিকে সমাধান করে থিটাটা বার করতে হবে। ওকে, তাহলে এটা আসছে কত? 3a² + b²। এটা কত হবে? a+b হোল স্কয়ার প্লাস a- b হোল স্কয়ার মানে 2a² + 2b², a+b হোল স্কয়ার প্লাস a- b হোল স্কয়ার মানে 2 × a² + b²। এটা আসছে 2 × a² - b² cos θ। আচ্ছা, তাহলে এটা এদিকে এলে হলো a², এটা এদিকে নিয়ে এলো -b² বাই, এটা টোটালটা নিচে চলে আসবে, তাহলে 2 × a² + b² সমান cos θ। অতএব cos θ চলে এলো কত? হাফ। অতএব থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা উত্তরটা একটু মিলিয়ে নেব।
আমাদের হিসেব যদি ঠিক থাকে তাহলে 60 ডিগ্রি উত্তরই আসবে। কোথায় গেল? হ্যাঁ, প্রথমটা অথবাটা 90 ডিগ্রি দিয়েছে, আমি হিসেব ভুল করলাম নাকি? তোমরাও দেখে নেবে, আমি খুব হিসেব গন্ডগোল করে ফেলি মাঝে মাঝে। উত্তর আবার ঠিক আছে তো, 5-এর অথবা 60 ডিগ্রি উত্তর এলো মানে তো উত্তরটা ভালোই এলো। মানে কেটে কুটে 0 আসতে হবে, তাহলে 90 ডিগ্রি মানে তো cos 0 cos 90। তোমরা একটু দেখো, আমার মনে হচ্ছে উত্তরটা ভুল আছে। বইতেও তোমরা একটু সমাধান দেখতে পারো, আমি ভ্যালুটা ঠিক লিখেছি 3 × 3a² + b²। হ্যাঁ, ঠিকই তো লিখেছি। তাহলে এটা এদিকে আসলে হলো a², এটা এদিকে আসলে হলো -b², তাহলে a² b² থেকে এটা যাচ্ছে নিচে হাফ, এটাই উত্তর হওয়া উচিত। যাই হোক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা পড়বে। আচ্ছা, এবার চলে যাই 6-এর অথবা। মনে হয় উত্তরটা ভুল আছে, আমি এটা মার্ক করে রাখলাম, তোমরা দেখে নিও একটুখানি, দীঘা চিহ্ন দিয়ে রাখলাম। তার একটু তোমাদের যে ছায়া প্রকাশনীর বই বা অন্যান্য বই আছে যার সেখানে সালের কোশ্চেন কিছু সমাধান করা থাকে চ্যাপ্টার ধরে, তো সেখানে দেখো প্রশ্নটা আছে কিনা দেখে নিও। আচ্ছা, 6-এর অথবা। আমি কোশ্চেন ব্যাংকের উত্তরে অতটা বিশ্বাস করি না, কারণ অনেক ভুল ঢল থাকে অনেক সময়। 8 সেমি ব্যাসার্ধের একটি বক্রপথে এত বেগে যাচ্ছে, তার কৌণিক বেগ কত? ওমেগা = v/r। ভি বলে দিয়েছে 50 কিলোমিটার/আওয়ার, মানে 50,000/3600 মিটার/সেকেন্ড। আর ব্যাসার্ধ বলেছে হচ্ছে 8 মিটার, আর বলেছে 8 মিটার। এই দুটো মান বসিয়ে দিতে হবে, তাহলে আসছে 1 2 দুটো শূন্য কাটলো, তাহলে 500/36 × 8 এত rad/সেকেন্ড। কৌণিক বেগ হলে হিসেবটা করে নিও, 500/36 × 8 রেডিয়ান/সেকেন্ড। দেখাও যে তরল পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে পৃষ্ঠতল শক্তি সমান সাংখ্যমান। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবছর, পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির সংজ্ঞা আর তাদের সম্পর্ক, এটা যেন ভালো করে করা হয়। 3-এর প্রশ্নতেও আসতে পারে, ঠিক আছে? 3-এর প্রশ্ন হিসাবেও আসতে পারে, এটা কিন্তু তোমরা ভালো করে প্রমাণটা দেখে নেবে। আমি আবার বলছি, বুঝতে না পারলে আমার ভিডিও ক্লাসটা ফলো করো। পৃষ্ঠটানের একটাই ভিডিও ক্লাস দেওয়া আছে ওখানে, মনে হয় একটাই আছে, ওখানে বুঝিয়ে দেওয়া আছে। আচ্ছা, 7-এর অথবা। 7-এর অথবা বলছে একটি তৈলবিন্দু আলফা-জি ত্বরণ নিয়ে উপরে উঠছে। আলফা যেটা ত্বরণ বিন্দু আছে, এর এদিকে কাজ করছে mg, এদিকে কাজ করছে প্লবতা। দুটো বলের লব্ধিতে এটা কত ত্বরণ নিয়ে উঠছে? ত্বরণটা বলেছে হচ্ছে আলফা-জি ত্বরণ। এখানে কি বার করতে বলেছে? তেলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। তেলের আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব নির্ণয় করো। তার মানে ওপরে উঠছে মানে প্লবতা বেশি, তাহলে প্লবতা -mg সমান ধরলাম তৈলবিন্দুর ভর ধরলাম ma। প্লবতা মানে কি? প্লবতা মানে হচ্ছে VdG, ভলিউম ইন্টু ডেনসিটি ইন্টু জি। ডেনসিটি অফ লিকুইড, তরলের, জলের মধ্যে বলেছে না কি বলেছে? জলের মধ্যে। এটা ডি হলো জলের ঘনত্ব মানে 1, মাইনাস ভর, এর ঘনত্বটাকে এই তৈলবিন্দু, যেটা তৈলবিন্দুর যে ঘনত্ব, তৈলবিন্দুর ঘনত্বকে ধরলাম আমরা রোটা বার করতে হবে, তাহলে এটা আসবে ভি হলো আয়তন, এটার আয়তনটা ভি ধরে, তাহলে ভি রো জি সমান হচ্ছে ভি রো এ। এম মানে হচ্ছে ভর মানে আয়তন ইন্টু ঘনত্ব, এটা বসানো হলো। আর ডিটা হচ্ছে 1, তাহলে ভি মাইনাস ভি রো সমান ভি রো এ। তো এখান থেকে আমাদের ভিটা তো কেটেই যাচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে 1 -
রো ইকাস টু হচ্ছে রো এ, তাহলে ওটাও দিকে গেলে হচ্ছে 1/1 প্লাস এ নাকি, লাইক দিস। না জি কাটছে না, আমি ভুল লিখলাম, জি থাকছে, তো জি থাকছে এখানে একটা, জি একটা থাকছে, তাহলে জিটাও দিয়ে কাটছে, কাটছে কোনটা দেখেন একবার করি, তাহলে ভিটা যদি কেটে দিই তাহলে হচ্ছে ডিটা 1, তাহলে জি ভি ডি জি মাইনাস ভিটা ক্যান্সেল হলো, রো জি সমান হচ্ছে রো এ, তাহলে জি সমান রো ইন্টু জি প্লাস এ। ও এর একটা মান দিয়েছে তো আলফা জি, রাইট, ওটা আমি বসাচ্ছি না কেন এতক্ষণ ধরে, তাহলে জি সমান আসছে রো জি প্লাস আলফা জি, তাহলে জি যদি কমন নিই রো ইন্টু 1 প্লাস আলফা ইন্টু জি কেটে গেল, তাহলে রো চলে এলো 1/1 প্লাস আলফা, 1/1 প্লাস, এটা কি 1 বার করতে দিয়েছে, এটা কত এরকম কিছু দেওয়া আছে, 1/1 প্লাস আলফা, কোথায় গেল, হ্যাঁ 1/1 প্লাস আলফা, ঘনত্ব যা হবে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের যা মান সেটাই তার আপেক্ষিক গুরুত্বের সমান, তাহলে এটাই হয়ে গেল। আচ্ছা এটার পর চলে আসি প্রত্যাবর্তক অপ্রত্যাবর্তক ক্রিয়া কাকে বলে জানো, পড়ে নেবে। গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রমাণ করা পি সমান 2/3 E/V, এটা হচ্ছে আমাদের 8-এর অথবা। পি সমান আমরা জানি 1/3 mNc² বা 1/3 m ইন্টু n/v² স্মল এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, তাহলে পিভি সমান চলে আসছে, কি প্রমাণ করতে দিয়েছে, পি সমান, তাহলে ভিটা নিজেই থাক, এটাকে আমি লিখছি 2/3 2/3b ইন্টু হাফ ইন্টু mc², কি লিখলাম, m মানে হচ্ছে মোট ভর, স্মল m ইন্টু n, স্মল m ইন্টু n, মোট ভরটা হচ্ছে m আর একটা অণুর ভর স্মল m, তাহলে স্মল m ইন্টু n মানে হচ্ছে ক্যাপিটাল M, আর ওপর নিচেটা 2 দিয়ে গুণ করে নিয়েছি, দেখো তাহলে হাফ mc² মানে কি গতিশক্তি, তাহলে 2E/3v হয়ে গেল, তাহলে প্রমাণ এভাবে দেখিয়ে দিতে পারো। তাহলে স্মল এমটা কি, প্রত্যেকটা গ্যাস অণুর ভর স্মল m, ওকে, আর কি স্মল nটা হচ্ছে আমাদের একক আয়তনে গ্যাস অণুর সংখ্যা, ওকে, একক আয়তনে গ্যাস অণুর সংখ্যা হলো স্মল n, সি হলো আরএমএস বেগ, আমি মোট অণুর সংখ্যা ধরে দিয়েছি ক্যাপিটাল N আর আয়তন ধরেছি ভি, তাহলে একক আয়তনে অণুর সংখ্যা স্মল n হলে ওটাকে m/v লেখা যায়, এই ভেঙে প্রমাণটা করা হয়েছে। আচ্ছা কোন অবস্থানে স্থিতিশক্তি গতিশক্তি সমান হয় জানো, এটা দেখিয়ে দিচ্ছি, তাও হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 9, গতিশক্তির সূত্র হাফ m ওমেগা² a² মাইনাস x², এটা গতিশক্তি, আর স্থিতিশক্তির সূত্র হাফ m ওমেগা² x², বা দুটোর মান সমান বলেছে, অতএব হাফ m ওমেগা² a² মাইনাস x² ইকুয়ালস টু হাফ m ওমেগা² x², তাহলে এখান থেকে দেখো হাফ m ওমেগা² কেটে গেল, তাহলে a² সমান চলে এলো 2x², তাহলে x চলে আসছে প্লাস মাইনাস a/√2, এটা তোমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সরল দোল গতি শক্তি সংরক্ষণ এইসব বিভাগগুলো দেখতে হবে, না অথবাটাও দেখে নেবে। আচ্ছা এসিকিউগুলো বলে দিই গ্রুপে, তাই লাস্ট এমসিকিউ আমি আগের ভিডিওতেও বলিনি, তোমরা নিজেরা দেখবে এখানে বলে দেওয়া আছে। আচ্ছা
বেগ ভি, ত্বরণ এ, বল যদি এফ হয় তাহলে রৈখিক ভরবেগের মাত্রা কি হবে? আচ্ছা দেখো, বল মানে হচ্ছে বলের মাত্রা, এফ মানে কি ভরবেগের মাত্রা বাই সময়ের মাত্রা, আর ত্বরণ মানে বেগের মাত্রা বাই সময়। তাহলে সময়টা কত আসছে? বেগ বাই ত্বরণ। তাহলে ভরবেগ সমান আমরা পাচ্ছি বল ইন্টু সময়। তাহলে বল আর সময়টাকে কত লিখতে পাচ্ছি? বেগ বাই ত্বরণ। তার মানে পি এর যে মাত্রা হবে, ভরবেগের মাত্রা কত হবে? এফ, এফ এর মাত্রা ভি এর মাত্রা বাই এর মাত্রা। তাহলে এফ কোথায় গেল? এফ, ত্বরণ ক্যাপিটাল এ দিয়েছে, তাহলে এফ ভি বাই ক্যাপিটাল এ, তাহলে হলো এফ ভি এ ইনভার্স। এর আমি করেছি নিশ্চয়ই, আমরা উত্তরটা একটু মিলিয়ে নেব। কোথায় গেল? এস এ কিউ, হ্যাঁ এফ ভি ইনভার্স মিলে গেছে, হয়ে গেল। আচ্ছা প্রথমটা তো হয়ে গেল। একের অথবাই দিয়েছে এবিসিডি কোনটির কোন মাত্রা হবে? এর মাত্রা হচ্ছে লেন্থ, এর হলো অথবাটার ক্ষেত্রে একের অথবা। যে উত্তরগুলো হবে আমি লিখে দিচ্ছি। এরটা কি হচ্ছে দেখো, এস ইকালস টু আছে এ প্লাস বিটি, তাহলে এটা হবে হচ্ছে এস এর সমান মানে লেন্থ, বিটা হবে এল টি ইনভার্স, সিটা হবে এল টি ইনভার্স 2, ডিটা হবে এল টি ইনভার্স 3, ইনভার্স মানে মাইনাস। তাহলে এটা কত হলো? এল মানে ক্যাপিটাল এল, বি এরটা হলো এল বাই টি মানে এল টি টু দি পাওয়ার -1, সি এরটা হলো এল বাই টি স্কোয়ার তাহলে এল টি টু দি পাওয়ার -2, আর ডিটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -3। আচ্ছা পরেরটা দেখো কি আছে, একটা ভেক্টরের অভিমুখের একক ভেক্টর, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি দু একটা। একক ভেক্টর মানে তার ভেক্টরকে তার পরমান দিয়ে ভাগ করে দিতে হবে। একটা এ ভেক্টর বলে দিয়েছে কত? এ ভেক্টর বলে দিয়েছে হচ্ছে আই প্লাস 3j প্লাস 4k, তার পরম মান দিয়ে ভাগ করছো তাই এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিলাম, এটা একক ভেক্টর বেরোচ্ছে। পরম মান তাহলে কত হবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার 9, 10 হলো, 4 স্কোয়ার 16, 10 আর 9 26। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এটাই হচ্ছে এ ভেক্টরের অভিমুখের একক ভেক্টর। তাহলে এইটা হয়ে গেল। এটা হিসেবটা দেখে 4 4 এ 16, 9 9 3 3 এ 9, তাহলে 16 9 25 1 26, তাহলে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা পীড়ন বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? কারণ অবশ্যই বিকৃতি মৌলিক, কারণ আগে বিকৃতি ঘটে তারপরে আভ্যন্তরীণ বল সৃষ্টি হয় সেটাকে ওভারকাম করার জন্য, তাই বিকৃতি বেশি মৌলিক। আচ্ছা স্টোকসের সূত্রটি লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে 6 পাই এটা আর ভি। তো কোন একটা সান্দ্র তরলের মধ্যে যখন যায়, কোন একটা যখন সে নিম্ন গতি লাভ করে ছেড়ে দেওয়া হয়, তখন তার প্রথমে বেগ বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে তার বেগটা নির্দিষ্ট হয়ে যায়। তো সান্দ্র তরলের মধ্যে প্রবাহী বস্তুটির ওপর যে বল প্রয়োগ করে তাকে বলে সান্দ্র বল, এবং সেটা সূত্র কি? 6 পাই এটা আর ভি। এটাই হচ্ছে স্টোকসের সূত্র। সান্দ্রটা বল, সূত্রটি লেখা হচ্ছে এফ সমান 6 পাই ইটা আর ভি, বইতেও দেখতে পারো। তির্যক তরঙ্গ বায়বীয় মাধ্যমে প্রবাহিত হতে পারে না, কারণ তির্যক তরঙ্গ যেতে গেলে একটি কৃন্তন পীড়ন সৃষ্টি হয়, এবং কৃন্তন পীড়ন শুধুমাত্র কঠিন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কি বললাম? তির্যক তরঙ্গ যেতে গেলে সেটা কি সৃষ্টি হয়? মাধ্যমে কৃন্তন পীড়ন সৃষ্টি হয়। কৃন্তন পীড়ন কোন মাধ্যমের ক্ষেত্রে খাটে? কঠিন মাধ্যম, বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে খাটবে না। ঠিক আছে চলো, তাহলে এখানে আমি মোটামুটি বলে দিলাম, এমসিকিউগুলো নিজেরা করে নেবে, বা এখানেও দেওয়া আছে উত্তর। যদি কোনো এমসিকিউতে ডাউট হয় তাহলে সেটা জেনে নেবে আমার কাছ থেকে, আমি অবশ্যই চেষ্টা করব বলে দেওয়ার। আর বাকি 16 সাল 15 সাল এগুলো যদি মাঝে আমি সময় পাই এইচএসের তবেই করব, কিন্তু আপাতত এখন আর কোনো তোমাদের ক্লাস 11-এর ভিডিও ক্লাস আমি আর আপাতত বানানোর সময় আমার নেই। ঠিক আছে, তাই রিকোয়েস্ট করবো না, যদি আমি পারি তাহলে বলবো। তোমরা অবশ্যই 3টে সালের প্রশ্ন দেখে নাও, যদি খুঁজে না পাও আমি তোমাদের জন্য একটা আমাদের এই করবো, একটা তোমাদের প্লে লিস্টে একটা ফোল্ডার করে দিচ্ছি, সেখানে 3টে 17 18 19 পরপর থাকবে, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে। ঠিক আছে চলো, আজ এই ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো আর সকলে মন দিয়ে পড়াশোনা করো, পরশুদিন থেকে পরীক্ষা শুরু। আজ এখানেই ক্লাস শেষ করলাম।